নমস্কার। আজ হচ্ছে 17ই আগস্ট। আজ এসছি শ্রী রামকৃষ্ণ মন্দির, বামুনগাছি, কুলবেড়িয়া। এখানে আজ একটা আলোচনা সভা আছে। সেই আলোচনায় বিশিষ্ট বক্তা তথা গবেষক মান্যবর শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয় বক্তব্য রাখবেন। আর উনি বক্তব্য রাখবেন ভারতের স্বাধীনতার ইতিহাসে স্বামী বিবেকানন্দ ও সিস্টার নিবেদিতার প্রভাব। চলুন পুরো অনুষ্ঠানটা আপনারা মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। আর প্রচুর কিছু জানার আছে এবং বলেছেনও উনি খুব সুন্দরভাবে। চরণে যথাসময়ে পুষ্পার্ঘ নিবেদন করলেন। আসুন আমরা এই পর্বে একটি উদ্বোধনী সঙ্গীত শ্রবণ করি। আমাদের এই সেবাকেন্দ্রের সাংস্কৃতিক বিভাগে উদীয়মান শিল্পী তথা সদস্য শ্রী শুভায়ু চক্রবর্তী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। তার আগে মান্যবর শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়কে সেবাকেন্দ্রের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি সুমিতকে অনুরোধ করছি। সদস্য আজকের এই শুভদিনে মান্যবর শ্রীযুক্ত গোপেন্দ্র চৌধুরী মহাশয়কে আমি আমাদের সেবাকেন্দ্রের বিবেকানন্দ যুব পাঠচক্র এবং এনসিসি গ্রুপের সদস্য বিরূপকে অনুরোধ করছি আজকের এই শুভদিনে সেবাকেন্দ্রের একটি ব্যাচ শ্রীযুক্ত গোপেন্দ্র চৌধুরী মহাশয়কে প্রদান করার জন্য রয়েছে আমাদের বৈঠককে আমি অনুরোধ করছি। সেও আমাদের বিবেকানন্দ যুব পাঠচক্রের অন্যতম সদস্য মহাশয়কে গ্রহণ করে নিচ্ছেন। আপনারা জানেন আমাদের সেবাকেন্দ্রের রূপালী জয়ন্তী বর্ষে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ করেছিলেন বারাসাত রবীন্দ্র ভবনে। আজকের এই শুভদিনে আমি আমাদের সেবাকেন্দ্রের সহসভাপতি শ্রীযুক্ত রঘুনাথ মন্ডল মহাশয়কে অনুরোধ করছি সংগীতাঞ্জলি পুস্তকটি মান্যবর শ্রীযুক্ত গোপেন চৌধুরী মহাশয়ের হাতে তুলে দেওয়ার জন্য। উদ্বোধনী সঙ্গীত শ্রবণ করি শ্রী শুভায়ু চক্রবর্তী। আমার হৃদয়ে তুমি বীর সন্ন্যাসী, মোর হৃদয়ে দেবতা। তোমার কৃপাতে নিকো আছি, মোর হৃদয়ে মলিনতা। সবার হৃদয়ে তুমি বীর সন্ন্যাসী, মোর হৃদয়ে দেবতা। তোমার কৃপাতে নিকো আছি, মোর হৃদয়ে মলিনতা।
পারি মানুষ যেন হতে পারি তোমার জ্ঞানের আলো দিয়ে বিবেক জ্ঞান জাগিয়ে সবার হৃদয়ে তুমি বীর সন্ন্যাসী সবার হৃদয়ে তুমি বীর সন্ন্যাসী মোর হৃদয়ে দেবতা তোমার কৃপাতে মিকো আজি মোর হৃদয়ে মলিনতা। কালচারের নির্দেশনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল আমাদের প্রিয় অনিন্দিতা মুখার্জি। গত রবিবার জেলা স্তরে হাবড়া আশ্রমে প্রথম স্থান অধিকারীদের নিয়ে পুনরায় একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন ও বক্তৃতা। সেখানেও প্রথম স্থান অধিকার করেছে এই জেলা স্তরে আমাদের অনিন্দিতা মুখার্জি। আসুন আজকের এই শুভ দিনে তার কাছ থেকে একটি কবিতা আমরা শ্রবণ করি। তাকে স্বাগত জানাই, মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অনিন্দিতা মুখার্জি। ঠাকুমা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানাই। আমার সমবয়সী এবং ছোটদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, হাতের নৃশংস ঘটনা, তো সেখানে মেয়েদের প্রতি একটাই আহ্বান যে কালী তুমি খড়গ তোলো। স্বামীজির সাথে মা কালীকে যখন তিনি অনুভব করেন, তার অভিজ্ঞতা তিনি একটা জায়গায় লিপিবদ্ধ করে যান। এবং তখন তিনি ছিলেন কাশ্মীরে থাকাকালীন মা কালীকে নিয়ে তিনি কবিতা লিখছিলেন, মৃত্যুরূপা মাতা। কবিতাটা লিখতে লিখতে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং পরবর্তীকালে তিনি আমাদের সবার সাথে ভাগ করে নেন। ভাবে তার দর্শন হয়, সেই অভিজ্ঞতাটা কিরকম কবিতার মধ্যে দিয়ে তিনি লিখে গেছিলেন। আমি কবিতাটা কিছুটা মুখস্থ নেই, তো আমি একটু আমার লেখার সাহায্য নিচ্ছি। মানে মৃত্যু রূপা মাতা, নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘে, স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ু বেগে, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলীয় পাহাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে। সমুদ্র সংগ্রামে দিলহারা উঠে ঢেউ গিরি চূড়াজিনি, নভস্থল পরশিতে যায় ঘোর রূপা হাসিছে দামিনী। প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তার উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীমে চরণে নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহস যে দুঃখ দৈন্য চাই, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ,
মৃত্যুরূপা তারই কাছে আসে। ধন্যবাদ। অনিন্দিতা মুখার্জিকে ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আজকেই আশীর্বাদ চেয়ে নেব। পুনরায় সেপ্টেম্বর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। সেখানে অনিন্দিতা যে আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা প্রথম হয়েছে তাদের সাথে লড়বার জন্য সে যাবে। আপনারা আশীর্বাদ করবেন তার যেন মঙ্গল হয়, তার যেন শ্রীবৃদ্ধি হয়। আমাদের নরনারায়ণের পূজারী স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, পুণ্যভূমি এই ভারতবর্ষ, পুনরায় যদি আমাকে জন্মগ্রহণ করতে হয় পৃথিবীর আর কোনো প্রান্তে নয়, এই পুণ্যভূমি ভারতবর্ষে পুনরায় আমি জন্মগ্রহণ করব। সেই ভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমাদের এই যুগাচার্য ভারতাত্মা স্বামী বিবেকানন্দ ও তার স্নেহে অগ্নিবন্যা ভগিনী নিবেদিতার প্রভাব, এই নির্ধারিত বিষয়ের উপরে তিনি 1 ঘন্টা বলবেন। ওটা 25 মিনিটে তিনি শেষ করবেন। একটি সমাপ্তি সঙ্গীত রয়েছে, সেটি দিয়ে এই পর্বটি শেষ হবে। আমি অনুরোধ করছি মাননীয় শ্রীযুক্ত গোবিন্দ চৌধুরী মহাশয়কে আজকে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করার জন্য পুনরায় তাকে নমস্কার ও অভিনন্দন তথা স্বাগত। রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়িষ্ঠিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার চরণে ভুল লুণ্ঠিত প্রণতি জানিয়ে এবং এই আশ্রমের যিনি রূপকার ঠাকুরমা স্বামীজি, যার উপরে এই দায়ভার চাপিয়েছিলেন, শুধু এই বামুনগাছি একটি ছোট্ট আশ্রমকে কেন্দ্র করে কিছু ভাব প্রচারের উদ্দেশ্য নয়। প্রশান্ত চৌধুরী যেসব কথাগুলি আমার জন্য বিশেষণ যোগ করলেন, এই বিশেষণগুলি সমভাবে প্রযোজ্য প্রশান্ত চৌধুরীর জন্য। কারণ উনি উত্তর 24 পরগনা জেলাকে বেলুড় মঠের নির্দেশে যেভাবে সাজিয়েছেন এবং অর্গানাইজড ওয়েতে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, তার একটা নিদর্শন পেলাম অনিন্দিতার সুন্দর একটা আবৃত্তি, যেটিও গোলপার্কে কমপ্লিট করতে যাবে আবার সমস্ত ডিস্ট্রিক্টগুলিও। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে স্বামী ইষ্টাব্রতানন্দজি সে আমাকে জোর করেই নিয়ে গিয়েছিলেন হাবড়াতে, দক্ষিণ 24 পরগনা 24টি সংস্থার মধ্যে এই প্রতিভার অন্বেষণ। তো দেখছিলাম সেখানে তো এই ভারতবর্ষের এই পশ্চিমবাংলা, যেখানে গত কয়েকদিন ধরে যা ঘটনা চলছে, অনিন্দিতা কিছুটা ইঙ্গিত দিচ্ছিল, এবং সেখানে ও একটি সুন্দর কবিতাকে চয়েস করেছে, যেটি মাতৃরূপা মাতা নামে পরিচিত, স্বামীজি দ্য কালিনী মাদার বলে বিখ্যাত, যেটি সত্যেন্দ্রনাথ দত্ত মহাশয় সেটিকে অনুবাদ করেছিলেন। সেই কবিতাটি আসলে নিবেদিতাকে তিনি উপহার দিয়েছিলেন ক্ষীর ভবানীর মন্দির থেকে এসে। এই কবিতাটি লেখার পরে স্বামী যে বিবেকানন্দ পাশ্চাত্য জয় করে এসেছেন, তার একটা বিশাল আত্ম অনুভূতি হয়েছে যে বিশ্বের মানুষ তাকে সবাই সমাদর করছে, এবং এদেশে ফিরে এসেও সেই সমাদর চলছে। গুডউইন বলে তার একজন স্টেনোগ্রাফার, তিনি বলছেন যে এই মানুষটা যদি আর কিছুদিন এই পাশ্চাত্য থেকে ফেরার পরে এইরকমভাবে অভ্যর্থনা পেতে থাকেন, ট্রেন থেকে নামিয়ে মাঝরাতে তাকে ঘুমিয়ে তুলে কখনো বা তার গলায় মালা পরিয়ে জোর করে 2-4 কথা বলতে বলিয়ে তাকে এমনভাবে বিড়ম্বনার মধ্যে পেয়েছিল, একটি মানুষকে এত ভালোবাসে পরাধীন দেশের জনগণ, যদি আর কিছুদিন এরকম তার প্রতি অত্যাচার হয়, অকালে তার প্রাণটি চলে যাবে। এই বিবেকানন্দ
তিনি কাশ্মীরে গিয়ে ওইখানে ক্ষীর ভবনের মন্দিরে গিয়ে তার যে যে অত বিশালতা সেটি একবারে চুপসে গেল, যেন মাতৃময় এক শিশুর সত্তার মতো মা মা করে তিনি ক্ষীর ভবনে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে তিনি মাতৃময় হয়ে গেলেন এবং মায়ের কাছে সেই ছোট্ট শিশুর মতো তার সমস্ত আচার আচরণের মধ্যে সেগুলি দেখা দিচ্ছিল। সেটি কেন্দ্র করে এই কবিতাটি, সেটি অসাধারণ কবিতা। 1898 খ্রিস্টাব্দে এটি আগস্ট মাসে কবিতাটি লেখা হয়, আগস্ট মাসের শেষের দিকে কবিতাটি লেখা হয়েছে। এনিহাও, আমি বিষয়বস্তুতে সরাসরি চলে আসি। যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে বিশ্ব আজ ভারতমুখী, সেই শ্রীরামকৃষ্ণকে যদি তার শিষ্য দুটি শব্দের মধ্যে, বিশেষিত শুধু নয়, শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনটিকে দুটি শব্দের মধ্যে তুলে ধরে বিশ্বের মানুষকে তার আসল স্বরূপটি পরিচিত করার চেষ্টা করে, সেই দুটি শব্দের নাম ত্যাগ এবং সেবা। এটি শ্রীরামকৃষ্ণদেবের সমগ্র জীবনটি একটি শর্ট ফর্ম মেড বাই স্বামী বিবেকানন্দ। আর এই দুটি শব্দকে একটি মানুষের জীবনে যদি পরিগ্রহ লাভ দেখতে পারতে হয়, তার নাম ভগিনী নিবেদিতা। এই নিবেদিতার শরীর যাওয়ার পরে, আমি একটু পেছন থেকে আসি তাতে বুঝতে সুবিধা হবে। 1911 খ্রিস্টাব্দের 13 অক্টোবর দার্জিলিং এ এই ভগিনী নিবেদিতার শরীর যায়। শরীর যাওয়ার পরে 1925 খ্রিস্টাব্দ নাগাদ স্বামী অভেদানন্দজি তার যেখানে শরীরটিকে দাহ করা হয় হিন্দু মতে, যদিও তিনি খ্রিস্টান ধর্ম পরিবর্তন করেননি, হিন্দুর প্রতি আকৃষ্টতা, হিন্দুর প্রতি শ্রদ্ধা রেখেই খ্রিস্টানটির মধ্যে থেকেছেন। কিন্তু তার মাকে আমরা দেখব যখন তিনি পাশ্চাত্যে গেছেন, সেখানে গিয়ে মা তার শরীর যায়, শরীরটি যখন যায় তখন মাকে হিন্দু মতে তিনি দাহ করে আসেন এবং নিজেরও ইচ্ছে ছিল যে হিন্দু মতেই তিনি দাহ হবেন, তাই করা হয়। এবং দার্জিলিং এ সেই বিখ্যাত মোর্দারটি, যে বৌদ্ধিস্ট শ্মশান ঘাটটি রয়েছে, সেখানে তাকে দাহ করা হয়। সেখানে শরীর যাওয়ার প্রায় 12 বছর পরে, 12-13, পাশ্চাত্য থেকে ফিরে এসে তিনি ঠিক করলেন নিবেদিতার মতো মহিলা যিনি তার জীবনটাই এই দেশের জন্য দিয়ে দিয়েছেন, তার ওই যেখানে শরীরটিকে দাহ করা হয়েছে, আমাদের যেমন শরীর যাওয়ার পরে স্মৃতিসৌধ বানানো থাকে, সেই মোর্দাহাটি শ্মশান চত্বরে সেখানে একটি স্মৃতিসৌধ বানানো হয়। নিবেদিতার মূর্তি তৈরি রয়েছে এখন সেখানে। সেখানে একটি কথা লেখা আছে, সেই কথাটি বোধহয় নিবেদিতার পক্ষে সঠিক প্রযোজ্য কয়েকটি শব্দ। সেখানে লেখা লিখেছিলেন ওই অভেদানন্দজি, "Here repose the ashes of Sister Nivedita of Ramakrishna Vivekananda, who gave her all for India." এইখানে নিবেদিতার দেহটি শায়িত রয়েছে, ধুলার সাথে মিশে রয়েছে, ছাই হয়ে রয়েছে। পবিত্র সেই ছাইটি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, যিনি তার সমগ্রটি এর দেশের জন্য দিয়ে গেছেন। Who gave her all for India, এই দেশের জন্য তিনি সমগ্র তার জীবনটাই দিয়ে গেছেন। পেছন থেকে আসবো বলেছিলাম। শরীরটা যাওয়ার পরে যেখানে তিনি বাগবাজারে থাকতেন 16 নম্বর বোসপাড়া লেনে, সেখানে তৎকালীন দিনে একটি বিখ্যাত মানুষ ছিলেন, তার নাম মতিলাল ঘোষ। তিনি অমৃতবাজার এবং যুগান্তর পত্রিকার কর্ণধার ছিলেন। শরীরটি যাওয়ার যেদিন গেছে 13 অক্টোবর, তার 10 দিন পরে দুর্গাপুজো সে বছর অক্টোবরের প্রথমের দিকেই শেষ হয়ে গেছিল। সেপ্টেম্বরের লাস্ট 2 দিন থেকে পুজো শুরু হয়, অক্টোবরের ফার্স্ট উইকে পুজো শেষ হয়ে যায়। কালী পুজো পড়েছিল 23 বা 21 অক্টোবর। 23 অক্টোবর হচ্ছে ভারতী দ্বিতীয়া ছিল সে বছর। সেই ভারতী দ্বিতীয়ার দিনে বিকেলের দিকে বাগবাজারে নন্দলাল বোসের বাড়িতে, বিখ্যাত জমিদার ফ্যামিলি পশুপতি বোস, নন্দলাল বোসের বাড়ি, যেখানে যে বাড়িতে ঠাকুর গেছেন, সেই বাড়িতে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দ্যাট ওয়াজ 1911 খ্রিস্টাব্দ
23শে অক্টোবর ভাতৃদ্বীপ। মতিলাল ঘোষ সভাপতিত্ব করছেন, অনেকেই উপস্থিত রয়েছেন। তিনি অশ্রুসিক্ত নয়নের সভাপতির ভাষণে একটি কথা উচ্চারণ করলেন। তিনি বললেন, এই পল্লীর মধ্যে ছোট্ট এলাকা বাগবাজার বস্তির মধ্যে অবস্থান করেছেন, নিজের জীবনটা রোদে ঘামে পুড়িয়ে একদম ওই যেভাবে একটি ঘর, যেখানে সব রকম দিক দিয়ে ঘরটি বসবাসের অযোগ্য বলা যেতে পারে, যেমন স্যাঁতস্যাঁতে তেমনই সেই ঘরটির চেহারা। বলছেন ওই ঘরের মধ্যে থেকে রবীন্দ্রনাথ তাকে ওই রাজবাড়িতে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, সেটিকেও ত্যাগ করেছেন সেই মা। ত্যাগ করে বলছেন, এই বাড়িটা আমাকে দত্তক নিয়েছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। সেই নিবেদিতা সম্পর্কে মতিলাল ঘোষ বলছেন যে এই ছোট্ট এলাকার মধ্যে তার কর্মজীবন এবং তার সমাজ জীবনের সেবা কাজ শুরু করে আজ তার শরীরটা এদেশের জন্য বিসর্জন দিয়ে জানিয়ে দিয়ে গেলেন। শুধুমাত্র তিনি এই এলাকা কেন্দ্রিক তার সেবাটি রেখে যাননি, ভারতবর্ষের কর্নারে কর্নারে তার এই সমাজ সেবা দীপ্ত প্রদীপটি আজ প্রজ্বলিত হয়ে রয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাবার আমার ভাষা নেই। এটি মতিলাল ঘোষ মহাশয়ের তার সভাপতির ভাষণ। নিবেদিতা কি করে গেলেন আমরা দেখবো। 1897 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি তিনি কলম্বোতে পৌঁছালেন। অবিভক্ত ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের মূল ভূখণ্ড পাম্বানে এসে নামলেন 26শে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 14ই ফেব্রুয়ারি আমার সমরনীতি, আরেকটি এদেশের মহাপুরুষগণ, তারপরে আরেকটি ছিল এদেশের পুরাণ এবং মহাপুরুষদের অবদান, আর চতুর্থ বক্তৃতাটি ছিল ভারতবর্ষের ভবিষ্যৎ। সেটি একটি সার্কাস ময়দানে 14ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ 1897 সালে ফেরার ওই বছরটিতে বক্তৃতা দেন। কারণ আগের বক্তৃতাগুলি যে হলে হচ্ছিল, ভিক্টোরিয়া হলেতে, সেখানে আর জায়গা ধরছিল না। অতিরিক্ত মূল্যে টিকিটের ব্যবস্থা করেও সেখানে লোক ধরাবার জায়গা ছিল না। বাধ্য হয়ে হলের বাইরে অনুষ্ঠান করতে হয়েছে, তাকে বাইরে বেরিয়ে। এবং এটি অনুষ্ঠানটি হলো যে ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে যে বক্তৃতাটি 14ই ফেব্রুয়ারি, সেটি দেওয়া হলো সার্কাস ময়দান। সেখানে 4000 মানুষ জড় হতে পারে। স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা ভুলে গেল স্কুল কলেজে যেতে, স্বামী বিবেকানন্দকে দেখার জন্য, একবার চোখের দেখার জন্য তারা ছুটে গেছেন। এবং বক্তৃতার মধ্যে স্বামী বিবেকানন্দ দুটি কথা ভীষণ তেজোদীপ্তভাবে উচ্চারণ করেছিলেন। আমরা ধর্মভীরু মানুষ, ধর্মের দেশের মানুষ, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। এতদিন পর্যন্ত যাদের পূজা করছিলাম, অর্চনা করছিলাম, কিছুদিন এই দেবতারা ঘুমিয়ে থাকুন। এখন আমাদের একমাত্র আরাধ্য দেবতা দেশমাতৃকা। এই বিবেকানন্দ শুধু ওইখানে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য যে ভাষণ দিয়েছিলেন তাই নয়, তিনি ভারতবর্ষের বাইরে যখন থেকেছেন, আমরা দেখব তার ভাই লন্ডনের বিবেকানন্দ ভূপেন দত্তের লেখা বইটির মধ্যে তিনি বলছেন যে মিউ মিউ করছে কংগ্রেসরা, দেশের স্বাধীনতা অর্জনের জন্য স্বায়ত্ত শাসন চেয়ে বসছে। তারা যদি ঝাঁপিয়ে পড়ে, অন্য দেশ যেভাবে স্বাধীন হয়েছে, বিবেকানন্দ বলছেন সেইভাবে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে ব্রিটিশরা এদেশকে রুখতে পারবে না। আর যদি মনে হয় আইন বিরুদ্ধ কাজ করছি বলে তাদের বুকে গুলি আসবে, তবে আমি সেই মানুষ যে প্রথম সারিতে দাঁড়াবে, প্রথম গুলিটা আমার বুকে পড়ুক। এটি বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ 1896 খ্রিস্টাব্দে ডেট্রয়েটে যখন ছিলেন, ভারতবর্ষ ফিরবার জন্য পরিকল্পনা করছেন। তিনি 1897 সালে ফিরেছিলেন ভারতবর্ষে, কিন্তু 15 ডিসেম্বর থেকে তার প্রস্তুতি হয়ে গেছিল 1896 সালে ভারতবর্ষমুখী হবে। সেখানে তিনি ডেট্রয়েটে লাস্টের দিকে যে বক্তব্যগুলি রাখছিলেন, একদিন বক্তৃতার সাথে নিজে নিজেই বলে উঠলেন, শপথোক্তি করছেন, হে ভারত, অল্প দিনের মধ্যে আমি তোমার কাছে রক্ত জল করে, হৃদয়ের মোক্ষ বপন করে আমি তোমার কথা এদেশের মানুষের কাছে নয়, বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে গেলাম। আমি অল্প দিনের মধ্যে তোমার মধ্যে পৌঁছে যাব। আমার কথা তোমাকে শুনতেই হবে।
আমি তোমার ঝুঁটি ধরে নাড়িয়ে দেবো তোমার হৃদয় সত্তাকে, তোমাকে আমার কথা শুনতেই হবে। সেটি যে কতখানি সত্য তার অনেক আগে পাশ্চাত্যে যাওয়ার সময় কাশীতে প্রমোদ দাস মিত্র মহাশয়কে বলেছিলেন, আমি আজকে এদেশ ছেড়ে চলে যাব অল্প দিনের মধ্যে। তখনও তিনি জানতেন না বিদেশে যাবেন কিনা। তিনি বলছেন, এই সমাজটা বুকে আমি আবার ফিরে আসব, আর এই সমাজটার বুকে আমি বোমার মতো ফেটে পড়বো, আর সমাজটা আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। বিবেকানন্দ সেই ঘটনায় ঘটিয়েছিলেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে 1897 খ্রিস্টাব্দের 22শে জুন রোমারোলার কথাটি যেন সত্যি হয়ে গেল। ভারতবর্ষের এক প্রান্তে পুনে অঞ্চলের হরিহর চাপেকরের পুত্র দামেদর চাপেকর, তার 3 ছেলের মধ্যে প্রথম বড় পুত্র দামেদর চাপেকর আর বিনায়ক রানাডে বলে 2 যুবক পুরুষ, তারা সে বছর ভারতবর্ষের প্লেগ আক্রান্ত হয়ে রয়েছে। ভারতবর্ষের চতুর্দিকে পুনে অঞ্চলে প্লেগের প্রাধান্য বেড়েছে। সরকারের তরফ থেকে বিভিন্ন দায়ভার গ্রহণ করার জন্য একজনকে নির্দিষ্ট করা হয়েছে, তার নাম রান্ডে সাহেব। রান্ডে সাহেব তার সেক্রেটারিকে নিয়ে তিনি এই প্লেগের জন্য দেশের মানুষের সেবা বা কোনো তাদের সেবামূলক চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্বে থাকা সত্ত্বেও সে বছর ভিক্টোরিয়ার রানী ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে তিনি আনন্দে মেতে উঠলেন। সেই উদ্দেশ্যে ওই দামেদর চাপেকর এবং বিনায়ক রানাডে ঠিক করলেন, এরা আমাদের দেশের সেবার নামে এই প্রহসন কতদিন চলতে পারে। মানুষগুলো মরছে প্লেগ রোগে, তার সেবার দায়িত্বে উনি মূল দায়িত্বে রয়েছেন, সে দায়িত্ব কর্তব্য পালন না করে তিনি ওই রানী ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে এই কাজ করছে। সেদিনে ওরা 22শে জুন 1897 খ্রিস্টাব্দে প্রকাশ্য দিবালোকে গাড়ি ফুটখোলা জিপের মধ্যে যখন রান্ডে সাহেব যাচ্ছিলেন, দামোদর চাপেকর বিনায়ক রানাডে গুলি করে মারলেন। তার সেক্রেটারি সঙ্গে সঙ্গে মারা গেল, কিন্তু রান্ডে সাহেব 1 জুলাই মারা গেল। বিশ্বাসঘাতক 2 ভারতীয় দ্রাবিড় ভ্রাতৃদ্বয় তাদের ধরিয়ে দিলেন, তাদের ফাঁসি হুকুম হবে। কিন্তু হরিহর চাপেকরের আরো 2 ছেলে ছিল, তাদের নাম, একজনের নাম বাসদেব চাপেকর, একজনের নাম বালকৃষ্ণ চাপেকর। 3 ছেলের মধ্যে দামোদর চাপেকরের যিনি ফাঁসি হুকুম হবে, এবং কাদের বিশ্বাসঘাতকতার ফলে ইংরেজ পুলিশ তাদের ধরে ফেললো, ছুটে গেলেন তাদের বাড়িতে। তাদের বাড়িতে পুলিশের পোশাক পরে গিয়ে ওই 2 ভাই গিয়ে বললেন, পুলিশের তরফ থেকে এসেছি, আপনাদের আমরা বকশিশ দিতে এসেছি, আপনারা বিখ্যাত কাজ করেছেন, দেশদ্রোহী শত্রুদের আপনারা ধরিয়ে দিয়েছেন। বাড়ি থেকে যারা মেয়েরা বেরিয়ে আসলো তাদেরকে বললেন, যারা এই কাজটা করেছে তাদের দুজনের হাতেই আমরা পুরস্কার তুলে দেবো, তাদেরকে বেরিয়ে আসতে বলুন। তারা বেরিয়ে আসলেন। এই বাসদেব আর বালকৃষ্ণ চাপেকর তাদের হাতে 2 লুকানো বন্দুকের সাহায্যে ওই দ্রাবিড় ভ্রাতৃদ্বয়কে মেরে ঝাঁঝরা করে দিল তাদের বন্দুক। 3টি সন্তানই ফাঁসির আসামি হয়ে গেল। 1898 খ্রিস্টাব্দের 17 এপ্রিল ফাঁসি হয়ে গেল দামেদর চাপেকরের। তার 2 ভাই এবং বিনায়ক রানাডের ফাঁসি হলো তার পরের বছর 1899 খ্রিস্টাব্দে যথাক্রমে 8ই মে, 10ই মে, 11ই মে। হরিহর চাপেকর বাবা জীবিত রয়েছেন, মা দ্বারিকা দেবী জীবিত রয়েছেন। নিবেদিতা পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন, ভারতবর্ষে এসেছেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। তিনি স্বামী বিবেকানন্দের শরীর যায় 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। তার পাহাড় প্রমাণ এই মানুষটার শরীরটা তার সামনে দিকে চলে গেল, তার জীবন্ত একটা দেবতার মতো শরীর, যাকে কেন্দ্র করে তার এই দেশে আসা, সেবার মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করা। সেই মহিলাটির সামনে পাহাড় প্রমাণ এই মানুষটির শরীর যখন চলে গেল, তিনি ভেঙে পড়েছেন। তার গুরুর শরীর যাওয়াতে সবাই যেটি হয়ে থাকে সেটি স্বাভাবিক, কিন্তু অল্প দিনের মধ্যেই তিনি ঘুরে দাঁড়ালেন। 15ই জুলাই 1902 খ্রিস্টাব্দ সাউথ কলকাতার সাউথ সুবারবান স্কুল প্রথম স্বামী বিবেকানন্দের স্মরণ সভা অনুষ্ঠিত। সে বক্তৃতায়
নিবেদিতার মূল বক্তা সভাপতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বক্তব্যের বিষয় ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ অ্যান্ড ওয়ার্ক। নিবেদিতা বক্তা। চোখে মুখে এতটুকু বিষাদ বা শোকের ছায়া মাত্র নেই। রবীন্দ্রনাথ ঠাকুর হাসছেন, মনে মনে মুচকি মুচকি হাসছেন। তার গুরু যাকে সামনে আদর্শ করে তার দেশ ছেড়েছে, তার জাতি ছেড়েছে, তার ধর্ম ছেড়েছে, তার আত্মীয় পরিজন ছেড়েছে, সে কিনা স্বামীজির জীবন বাণী নিয়ে তার সম্পর্কে জাতীয়তাবোধ জাগ্রত করার জন্য এত বড় একটা ভাষণ দিলেন। বক্তৃতা শেষেই সভাপতির ভাষণে রবীন্দ্রনাথ তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অফ অ্যাকশন? তোমার এরপরে জীবনের পরিকল্পনা কি? নিবেদিতা দর্থহীন ভাষায় বলে উঠলেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন। এই জাতিটাকে জাগানোই আমার কাজ। যে দায়ভার দিয়ে গেছেন আমার গুরুদেব, সেই দায়ভার পালন করার উদ্দেশ্যেই আমি রয়ে গেলাম। রবীন্দ্রনাথ বলছে, দেন ইউ উইল নট গো ব্যাক টু ইউর হোম ল্যান্ড। তার মানে তুমি তোমার দেশে ফিরে যাচ্ছ না? নিবেদিতা বললেন, কোয়াইট ইম্পসিবল। আনটিল and unless not complete my task, I need not to go back to my land. আমার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। এই স্মরণ সভার পরে আমরা দেখব 27শে জুলাই হিন্দু পত্রিকাতে ঠিক ওই বিষয়ের উপরে নিবেদিতার একটা বিখ্যাত লেখা প্রকাশিত। সেই পত্রিকায় যুব সমাজ আরো জাগৃত হয়। নিবেদিতার কথা বলছিলাম, স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে স্বামীজিকে যেভাবে মানুষ ফলো করছে দেখে ব্রিটিশরা ভাবলো দেশি বিদেশি সমস্ত মানুষরাই একটা মানুষের পেছনে দৌড়াচ্ছে, কারণটা এ তো দেশটাকে জাগ্রত করে দিয়ে দেশাত্মবোধে এমন ভাবে জাগ্রত করছে, রোমারোলার ভাষায় একটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিল একটা মানুষ পাশ্চাত্য থেকে ফিরে এসে। একটা পরাধীন দেশের একটা সন্ন্যাসী, কপর্দপুর শূন্য সন্ন্যাসী, তার কি ক্ষমতা? ব্রিটিশরা ভাবলো এই মানুষটাই বোধহয় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। কাগজে বেরিয়ে গেল এই মানুষটা উস্কানির সময় আলোচনা করছেন, একে অ্যারেস্ট করতে হবে। নিবেদিতা লিখলেন তার বান্ধবী হেমনকে 1898 খ্রিস্টাব্দে আসার পরে 22-এ একটি চিঠি লিখছেন। সেই চিঠিতে লিখছেন, জানো হেমন, ব্রিটিশ সরকার ঠিক করেছে আমার রাজা, ওকে রাজা বলে ডাকছেন, নিবেদিতা ডাকতেন রাজা বলে, তোমাদের আচার্য তাকে নাকি ব্রিটিশরা ঠিক করেছে অ্যারেস্ট করবে, ওর এগেনস্টে নাকি গোয়েন্দা লাগিয়েছে। তবে তোমাকে বলে দিচ্ছি, তোমরা লন্ডন থেকে সেই আগুনের উত্তাপ পাবে। ব্রিটিশরা যদি স্বামী বিবেকানন্দকে গ্রেপ্তার করে এদেশে আগুন জ্বলে যাবে। সে আগুনের উত্তাপ তোমরা লন্ডনে বসেও পাবে এবং সেই আগুনে প্রথম পুড়ে মরবে ব্রিটিশ শাসকরা। ভারতবর্ষ সেই আগুনের উত্তাপ নিজেরা সহন করবে, নিজেদের শরীরে দম নেবে, ব্রিটিশকে তাড়াবার জন্য শক্তি অর্জন করবে। সেই নিবেদিতা বেরিয়ে পড়লেন 22শে সেপ্টেম্বর থেকে। তিনি চলে গেলেন বম্বেতে। 22শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত তিনি বম্বের গেইটি হলে এবং বিভিন্ন হলেতে বক্তৃতা দিতে শুরু করলেন। তার বিষয়বস্তু ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ, ইউনিটি অফ এশিয়া, হোয়াই আই হ্যাভ টেকেন দ্য হিন্দুইজম, এইসব বিভিন্ন টাইপের লেকচার, যুব সমাজকে জাগ্রত করার লেকচার। স্বামী বিবেকানন্দের জীবনকে সামনে রেখে যুব সমাজকে জাগ্রত করতে শুরু করলেন। 7ই অক্টোবর থেকে তিনি চলে গেলেন নাগপুরে 18ই অক্টোবর পর্যন্ত। ওই 18ই অক্টোবর তিনি নাগপুর থেকে চলে গেছিলেন পুনে অঞ্চলে। যে ঘটনা দিয়ে শুরু করছিলাম, দামোদর চাপেকর এবং দ্বারিকা চাপেকরের 3 পুত্রকে কিভাবে আত্মবলিদান দিতে নিবেদিতা দেখেছেন। একটি মা কিভাবে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য তার 3টি পুত্রকে ফাঁসির দিকে এগিয়ে দিতে পারে। নিবেদিতা দ্বারিকা দেবীকে দেখতে গিয়েছিলেন। কোন সে মা যে তার 3টি সন্তানকেই ফাঁসির মুখে ঠেলে দিতে পারে দেশমাতৃকার জন্য? নিবেদিতা গিয়ে দ্বারিকা দেবীর চোখের জল মুছিয়ে দিবেন, তাকে সমবেদনা জানাবেন। গিয়ে যখন পৌঁছালেন, দ্বারিকা দেবীকে যখন এই সমবেদনার জন্য তার সামনে গিয়ে দাঁড়ালেন, দ্বারিকা দেবীকে যখন প্রশ্ন করলেন, কি এমন শক্তি আপনার মধ্যে ছিল, কোন মায়া বলে আপনি সহ্য ক্ষমতা আনলেন?
দারিকা দেবী বললেন, 3টি সন্তান আমার ছিল, আমার যদি আরো সন্তান থাকতো, দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য আমি তাদেরকেও এই ফাঁসির দড়ির দিকে এগিয়ে দিতে দ্বিধাবোধ করতাম না। কেন আমার গর্ভে যে সন্তানরা জন্মেছে তাদের বৃহত্তর দেশমাতৃকার শৃঙ্খল মোচনে তাদেরকেই তো দায়ভার গ্রহণ করতে হবে। আমি গর্বিত অনুভব করছি আমার গর্ভে ধারণ করছিলাম এই 3 পুত্রকে। নিবেদিতা চোখের জলে ভেসে যাচ্ছেন, দারিকা দেবী তাকে সান্ত্বনা দিচ্ছেন, তার চোখ মুছিয়ে দিচ্ছেন। এ বিশ্ব বিরল দৃষ্টান্ত। ভারতবর্ষের ইতিহাসে স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে ভগিনী নিবেদিতার বিপ্লবী চিন্তা আমাদেরকে কোন জায়গায় পৌঁছে দিল। আমরা দেখবো 1902 খ্রিস্টাব্দে গেইটি হল থেকে ওইসব বক্তৃতা দেওয়ার পরে নিবেদিতা ছুটলেন কোথায়? বরোদাতে। বরোদাতে গায়কোয়াড় সাহেব রাজা, তার রাজ পরিবারে যে বছর স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে, সেই বছর আরো এক যুবক ফিরে এসেছিলেন ভারতবর্ষে তার শিক্ষা সমাপ্ত করে, যার জন্ম এই ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিনে 15ই আগস্ট 1872 খ্রিস্টাব্দে, ঋষি অরবিন্দ। তিনি ফিরে এলেন 1893 খ্রিস্টাব্দে ভারতবর্ষে। তিনি গায়কোয়াড়ের জমিদারিতে দায়ভার কাজের দায়িত্ব গ্রহণ করে রাজ কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন। সেই অরবিন্দকে তিনি উদ্বুদ্ধ করলেন, নিবেদিতা, বাংলা তোমাকে চায়, বিপ্লবের মাটি বাংলা, তোমাকে যেতে হবে বাংলায়, তোমাকে নেতৃত্ব দিতে হবে। অরবিন্দ সেই দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীকালে 1906 খ্রিস্টাব্দে নিবেদিতার আহ্বানে অরবিন্দ এসেছিলেন। সেই অরবিন্দ বন্দে মাতরম পত্রিকা, কর্মযোগী পত্রিকা, তার আর্য পত্রিকা, তার সমস্ত পত্রিকাগুলিকে নিবেদিতা লালন পালন করেছেন নয়। দেশাত্মবোধে কখনো বা ভক্স ইগনোটা, কখনো বা অন্য ছদ্মনামে ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ ম্যান, এইসব বিভিন্ন ছদ্মনামে প্রবাসী পত্রিকা এবং মডার্ন রিভিউ পত্রিকা রামানন্দ চট্টোপাধ্যায়, ডন সোসাইটির সতীশ মুখোপাধ্যায়ের ডন পত্রিকা, পৃথ্বীশ রায়ের নিউ ইন্ডিয়া পত্রিকা, বিপিন চন্দ্র পালের নিউ বেঙ্গল, নিউ ওয়ার্ল্ড পত্রিকাতে ধারাবাহিকভাবে, স্টেটসম্যান পত্রিকার র্যাডক্লিফ সাহেব তখন সম্পাদক ছিলেন, এই সমস্ত পত্রিকাগুলিতে নিবেদিতা ধারাবাহিকভাবে লিখতে শুরু করলেন। দেশের যুব সমাজ জাগ্রত হলো। নিবেদিতা ফিরে এলেন 1902 খ্রিস্টাব্দের লাস্টের দিকে, চলে গেলেন মাদ্রাজে। 1903 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি নিবেদিতা বক্তৃতা দিতে শুরু করলেন। সেখানে কার্নাল মেনশনের থেকে চিঠি লিখছেন ম্যাকলাউডকে একটি চিঠি, সেখান থেকে সেই চিঠিতে লিখছেন, তোমরা কি জানো আমার গুরুর শরীর যাওয়ার পরে আজ আমি সেই শক্তি নিজের মধ্যে ফিল করছি, আমি 10,000 বিবেকানন্দ তৈরি করতে পারি, আমার মধ্যে সেই অনুভূতি এসে গেছে। নিবেদিতার মুখে এই কথা বেরোচ্ছে, সেই চিঠিতে ছাপা হয়ে রয়েছে 20 জানুয়ারি বিবেকানন্দের জন্মতিথির দিনে কাসেল ম্যানশন থেকে বিকালের তার সারা দিনে যে পরিশ্রমের পরে ক্লান্তি দেশে বিছানায় শুয়ে শুয়ে এই চিঠিটি লিখছেন 20 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দ। ফিরে আসছেন তিনি পাটনাতে, নালন্দার পর এক বক্তৃতা দিচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষের যুব সমাজের সামনে। তার বক্তৃতার একই ভাষা, ইংরেজিতে ভাষণ দিতে তিনি অভ্যস্ত, বাংলা তখনও হালকা হালকা এসেছে, হিন্দি খুব একটা বলতে পারেন না। তিনি বলছেন, ইউ অল আর রিকোয়ার ফার্স্ট নো ইউর মাদারল্যান্ড, ইউ নো হার পিপল, ইউ রেসপেক্ট দিস modern India, you know her people, you respect her, you know her literature, you know her tradition, you know her every corner to corner, all social areas. You have to reach there. You respect her like your father and mother, and you worship her as your God. দেশের দেবতার মতো একে পুজো করো, দেশমাতৃকাকে মা বাবার মতো শ্রদ্ধা করো, প্রথমে এই দেশের মানুষকে জানো, চতুর্দিক ঘুরে এসে এই দেশটাকে চিনে দেশমাতৃকার পুজোয় নিজেদের জীবনকে উৎসর্গ করো। সেই নিবেদিতা 1903 খ্রিস্টাব্দে চলে গেছিলেন মে মাসে মেদিনীপুরে। মেদিনীপুরের মেয়েদের আজকে কথা শুনছিলাম, আজকে মেয়েদের কি করে আত্মরক্ষা করতে হবে তার বিশদ বিবরণ আজ হোয়াটসঅ্যাপে ভীষণভাবে ছুটে আসছে, ফেসবুকে। মেয়েদের নিজেদের জীবন নিজেদেরকেই বাঁচাতে হবে। নিবেদিতাই প্রথম মহিলা ভারতবর্ষে এসে
যুব সমাজকে নয়, মেয়েদেরকে ছুরি লাঠি খেলা, ছোড়া খেলা, কিভাবে নিজেরা আত্মরক্ষা করবে তার প্রক্রিয়াকরণ নিবেদিতা শেখাচ্ছেন। সেদিনে উপস্থিত ছিলেন সুপতি রায়চৌধুরী, প্রফুল্ল রায়, জ্যোতিষ গুহের মতো মানুষেরা, প্রফুল্ল গুহ এবং জ্যোতিষ জোয়ারদার, আরো অনেকেই ছিলেন। তার মধ্যে সুপতি রায়চৌধুরীর ঘটনাটি সবচেয়ে বিখ্যাত। তিনি পরবর্তীকালে ক্ষুদিরাম, হেমচন্দ্র কানন্দ, সত্যেন বোস এবং মেদিনীপুরের অনেক বিপ্লবী যারা 1931, 32, 33 সালের যথাক্রমে 7ই এপ্রিল, 30 এপ্রিল এবং 2রা সেপ্টেম্বর 3 দিন বিদেশি ডিএমকে পেডি, ডগলাস, বার্চ মেরে দেওয়ার পরে আর কোনো ব্রিটিশরা ভয়ে মেদিনীপুরের ডিএম হয়ে যেতে পারছিলেন না। তাদের শিক্ষা তারা কিভাবে পেয়েছিলেন প্রদ্যুৎ ভট্টাচার্য লিখে গেছেন। 20 বছরের যুবক, তার ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের ফাঁসির অনেক পরে। প্রদ্যুৎ ভট্টাচার্য বলছেন, মাকে সান্ত্বনা দিচ্ছেন, চোখের জলে তুমি দেওয়ালে ভিজিও না, মাটি মিছিও না, আমার বুকের রক্তে দেশমাতৃকাকে আমি ভিজিয়ে দিতে চাই, যাতে এদেশের যুবকদের অনুভূতি হয় বিবেকানন্দ এবং নিবেদিতা আমাদেরকে কোন আদর্শের পথটি দেখে গেছেন। ব্রিটিশদের তাড়াবার পথ এই দুটি মানুষ, তাদেরকে আমরা স্মরণ করে আমরা হাসতে হাসতে ফাঁসি যেতে পারি। মা তুমি চোখের জল ফেলো না, আমার মৃত্যুতে বিবেকানন্দের জন্মদিনের দিনে 12ই জানুয়ারি 1933 খ্রিস্টাব্দে ফাঁসি হয়েছিল প্রদ্যুৎ ভট্টাচার্য দাসপুরে বাড়ি। তার ফাঁসির দিন তিনি নিজে চেয়েছিলেন যাতে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে তার ফাঁসি হয়। এই প্রদ্যুৎ ভট্টাচার্যকে সামনে রেখে নয়, ক্ষুদিরাম বোস যার এই মাসেই জন্মদিন, আমি আমাদের দাদাকে বলেছিলাম এটি বিপ্লবের মাস, নেতাজি এবং স্বামী বিবেকানন্দকে এই স্বাধীনতার মাসে একটু স্মরণ করা দরকার। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট। আপনারা সকলেই জানেন কদিন আগে, দেশ স্বাধীনের কদিন আগে। কিন্তু কেন ফাঁসি হয়েছিল, কোথায় ফাঁসি হয়েছিল আপনারা হয়তো অনেকেই জানেন না। মজফ্ফরপুর জেলে তার ফাঁসি হয়েছিল, কলকাতাতে ফাঁসি তার হয়নি। মজফ্ফরপুরে তিনি গিয়েছিলেন কিংসফোর্ড সাহেবকে মারতে গিয়ে। মিস কেনেডিকে মেরেছেন কবে? 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দে। সেখানেও নিবেদিতার অবদান দেখুন। তার আগের দিনে তারা 30 এপ্রিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি তারা ছদ্মবেশে পৌঁছে গিয়েছিলেন ওই অত্যাচারী কিংসফোর্ডকে মারবেন বলে মজফ্ফরপুরে। যাওয়ার আগে বোম নিয়ে গেছিলেন। কোন বোম? নিবেদিতা ব্রিটিশদের কিভাবে মারা যাবে দেশীয় বোমের সাহায্যে, পিস্তল উপযুক্ত নেই, সেখানে বোমা তৈরির ফর্মুলা তৈরি করার জন্য জানার জন্য হেমচন্দ্র কানন্দ, মেদিনীপুরের আর এক যুবক, তাকে তার দেশের বাড়ির জমি বিক্রি করে তাকে প্যারিসে পাঠিয়েছিলেন বোম কিভাবে বাঁধতে হয় সেই প্রশিক্ষণ নিতে। সেই প্রশিক্ষণ নিতে গিয়ে তার ফিরতে অনেক দেরি হচ্ছিল। এখানে নিবেদিতা জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্ল রায়ের যে ল্যাবরেটরি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রেসিডেন্সির মধ্যে নিজস্ব ল্যাবরেটরি তৈরি করেছিলেন প্রেসিডেন্সিতে, সেই ল্যাবরেটরিতেই বাড়ির ঘরে ভোগের ভাষা তৈরি হয়েছিল। বাড়ির ঘোষ, উল্লাসকর দত্ত এরা সব বোম মারতে শুরু করেছিল হেমচন্দ্র কানন্দ আসতে দেরি দেখে। এই নিবেদিতা শিল্পীর দলের কায়দায় বাগের ঘরে ভোগের বাসা বেঁধে দিয়েছিলেন ব্রিটিশরা। ওই ল্যাবরেটরিকে নিশ্চয়ই কখনো সার্চ করবে না। সেই বোমের কতখানি জোর সেটা দেখার জন্য প্রেসিডেন্সি চত্বরেই বোমকে টেস্ট করতে গিয়ে মারা গেলেন তারকেশ্বর চক্রবর্তী এক ভদ্রলোক। সেই মারা যাওয়ার পরে বোমের সক্রিয়তা সম্পর্কে তাদের সন্ধান ঘুচে গেল। এই বোম দিয়েই পাঠানো হলো। বিবির নেতৃত্বে ছিলেন তখনকার দিনের সুপতি রায়চৌধুরীর মতো মানুষেরা। সত্যেন বোস ক্ষুদিরামের গুরু, মেদিনীপুরের ছেলে। সেই সত্যেন বোস এবং কানাইলালের ফাঁসি হয়েছিল 1908 খ্রিস্টাব্দে যথাক্রমে 10ই নভেম্বর এবং 21শে নভেম্বর। এই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম দিয়ে পৌঁছেছিলেন 30 এপ্রিল মজফ্ফরপুরে। ভুলবশত তারা কিংসফোর্ডকে মারতে গিয়ে কেনেডিকে, মিসেস কেনেডি এবং মিস কেনেডির এক কন্যাকে দিকে, একজন সমস্তিপুরের দিকে, একজন কুশাঘাটের দিকে ধরা পড়ে গেলেন। প্রফুল্ল চাকি ধরা পড়ার দামাল ছেলে, তাতে ভয় পাননি। নিজের বন্দুকের বাকি গুলি এবং
বোম যা ছিল নিজের মধ্যে মেরে দিয়ে নিজের জীবনকে শেষ করে দিলেন প্রফুল্ল চাকী। ক্ষুদিরাম দৌড়াতে দৌড়াতে খালি পায়ে নগ্ন পায়ে চলে গেলেন কুশাঘাট স্টেশন। বিপ্লবী ক্ষুদিরাম কুশাঘাট, সেই স্টেশনে তাকে ধরা পড়ে গেলেন। বলল কে? এক বিশ্বাসঘাতক বাঙালি পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জি। তারও সময় অপেক্ষা করছিল। এই নিবেদিতা, বিবেকানন্দ 1901 খ্রিস্টাব্দে, নিবেদিতা তখন ভারতবর্ষে নেই, পাশ্চাত্যে গেছেন। 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ফিরেছেন। স্বামীজি একসাথে গিয়েছিলেন দুজনে 1899 খ্রিস্টাব্দের 20 জুন, ফিরে গেছিলেন স্বামীজি ডিসেম্বর মাসে 1900 খ্রিস্টাব্দে। নিবেদিতা ফিরলেন 1902 খ্রিস্টাব্দে। কিন্তু 1901 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ঢাকাতে বক্তৃতা দিতে গেলেন। সেখানে বক্তব্যের বিষয়বস্তু ভারী সুন্দর কয়েকটি বিষয়বস্তু ছিল। সবচেয়ে বিখ্যাত, স্বামী বিবেকানন্দ ওই ঢাকাতে ছিলেন 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত 13 দিন কাটিয়েছেন ঢাকাতে 1901 খ্রিস্টাব্দ। বিশেষ দুটি বক্তব্যের মধ্যে তার ছিল একটি 30 তারিখের বক্তব্য, সেটি হচ্ছে জগন্নাথ কলেজে, তার পরের দিন 31 তারিখে পগড় ময়দানে। ঢাকাতে দুটি বক্তৃতা বিপ্লবীদের মুক্তি সংঘ তৈরি করতে ভীষণভাবে উপযোগী হয়েছিল। তার মধ্যে কারা ছিলেন? বিখ্যাত সেই হেমচন্দ্র ঘোষ, যাকে বিপ্লবী যুগের বর্দা বলা হয়। বিনয় বাদল দীনেশের যে গুরু ছিলেন, কালীঘাট অঞ্চলে থাকতেন। সারা জীবন বিবেকানন্দের ছবি ধারা বাড়ির মধ্যে আর তার ছবি থাকতো না। তিনি অসুস্থ অবস্থায় তার যেমন ইন্দারবনিতে গেছিলেন, তিনি অসুস্থ, তার সেবা করেছেন, তাকে বিরক্ত করবেন না, কথা বলতে পারে না। যখন বিবেকানন্দের নাম করেছে তিনি উঠে পড়ে দাঁড়িয়েছেন। বিবেকানন্দের কথা শুনতে এসেছিল, তিনি বসালেন, তাকে গল্প করতে শুরু করলেন। যে মানুষটা অসুস্থ, কোমর ভেঙে রয়েছে, বালিশে ঠেক দিয়ে শুয়ে থাকে, সেই হেমচন্দ্র ঘোষ 1901 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের সাথে আলাপ করতে গিয়েছিলেন তার বন্ধু শিরিষ পালকে নিয়ে এবং মোহাম্মদ আলিমউদ্দিনকে নিয়ে পৌঁছেছিলেন কোথায়? ঢাকাতে। ঢাকাতে স্বামী বিবেকানন্দ রাত্রিবাস করতেন না, তিনি দূরে ফরাজগঞ্জে মোহিনীমোহন দাসের বাড়িতে রাত্রিবাস করতেন। সেখানে সদানন্দকে বলে বিশাল অ্যাপয়েন্টমেন্ট নিলেন হেমচন্দ্র ঘোষ। তারা তার বন্ধু বান্ধব নিয়ে 12 জন গিয়ে পৌঁছেছিলেন। 6 জনের নাম পাওয়া যায়, তাদের 3 জনের নাম অন্যতম। একজন হেমচন্দ্র ঘোষ, শিরিষ পাল। এই শিরিষ পাল তিনি সার্ভেন্টাইন এনে ওই নন্দলাল ব্যানার্জিকে খুন করেছিলেন। তিনি বিশ্বাসঘাতক, যিনি ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিলেন, পকেটে চাকিয়ে ধরিয়ে দিয়েছিলেন। এই ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছিল 1908 খ্রিস্টাব্দের 11 অগস্ট। সেই ইতিহাস আপনাদের কাছে নতুন পুরনো যাই বলেন, প্রতি বছরের উৎসবের মতো তার ফাঁসির দিনে আমরা তার ছবিকে হোয়াটসঅ্যাপে ঘুরিয়ে ফিরিয়ে তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু হেমচন্দ্র ঘোষ, তার একটা বিখ্যাত রচনা রয়েছে, সেখানে তিনি লিখছেন যে আমার তো বিবেকানন্দের সাথে মাত্র 13 দিনের দেখা, কিন্তু আমার সবচেয়ে বেশি দিন যার সাথে যোগাযোগ ছিল, যার দ্বারা সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হয়েছি, বিবেকানন্দ আমাকে ওই ঢাকাতে মুক্তি সংঘ তৈরি করতে সাহায্য করেছেন। সেটি পরবর্তীকালে কলকাতাতে ওই বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন নামে বিখ্যাত। তারই শিষ্য সবাই ক্ষুদিরাম থেকে আরম্ভ করে সত্যেন ঘোষ, কানাইলাল সমস্ত। এই হেমচন্দ্র ঘোষ বলছেন আমার মাত্র 13 দিনের বিবেকানন্দের সাথে আলাপ হলেও সবচেয়ে বেশি দিন যার সাথে আমার ঘর করতে হয়েছে বা বিপ্লবের আদর্শিত হয়েছে, তার নাম ভগিনী নিবেদিতা। এবং তিনি বলছেন সুভাষচন্দ্রের সাথে আমি দিনরাত আলোচনা করছি দেশের স্বাধীনতার জন্য। বিবেকানন্দ সম্পর্কে তার যে ভাষণ বা বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে বলছেন আমি ভারতবর্ষকে ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে, আর বিবেকানন্দকে জেনেছি নিবেদিতার লেখায়। এটি হেমচন্দ্র ঘোষকে নিজে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন। এটি ভাবা যায় না। এই বিবেকানন্দ সম্পর্কে নিবেদিতা বলছেন দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ দিস মাদারল্যান্ড। স্বামী বিবেকানন্দের জীবন দেশমাতৃকা মিলেমিশে একাকার হয়ে গেছে। নিবেদিতা বলছেন একটি মানুষকে আমি প্রথম যেদিন দেখেছিলাম 1895 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর ওই লন্ডনের ইসাবেলের বাড়িতে, এবং শরীর যাওয়ার 2 দিন আগে 1902 খ্রিস্টাব্দের 2রা জুলাই তাকে যে অবস্থায় দেখেছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত তাকে একটা কি জ্বালা যন্ত্রণা তাকে তুলে তুলে খাচ্ছে দেখতাম।
সে জ্বালা যন্ত্রণা আর কোনো কিছু নয়। এই দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার যন্ত্রণা, এদেশের দরিদ্র নিপীড়িত মানুষের যন্ত্রণা তাকে তুলে তুলে দিয়েছে। তার প্রথম কথাটি ছিল দেশের মানুষ বুভুক্ষু মানুষ, অনাহারী মানুষ। দ্বিতীয় কথাটি পরাধীন জাতিগত মানুষ। তৃতীয় কথাটি এই দেশে দেশমাতৃকার অসহায় সন্তানেরা। স্বামী বিবেকানন্দের কাছ থেকে নিবেদিতা এই কথা দেখতে দেখতে বলছেন, তিনি অনুভব করেছিলেন এই মানুষটার প্রথম কথা মানুষ, মাঝের কথা মানুষ, শেষের কথা মানুষ, অবশ্যই দেশের মানুষ। ক্ষুদিরাম এই হ্যামিল্টন স্কুলে যখন তার জামাইবাবুর বাড়িতে থাকতে থাকতে পড়াশোনা করতেন, এই কথাগুলি শুনেছেন। মনে রেখো, তোমার দেশমাতৃকা সহস্র যুবক বলি চান, মনে রেখো মানুষ চান, পশু নন। এই হেমচন্দ্র ঘোষ নিবেদিতার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, আসলে নিবেদিতা কে ছিলেন বলুন তো, নিবেদিতা কি করেছেন বলুন তো। নিবেদিতা স্বামী বিবেকানন্দের দেশপ্রেমের ফায়ারকে মহাদেবের মতো তিনি তার জীবনে গ্রহণ করেছেন। বিবেকানন্দের ওই জ্বালাময়ী বাণীকে আর কারো পক্ষে সম্ভব ছিল না তার জীবনে গ্রহণ করা। নিবেদিতা স্বামী বিবেকানন্দের ওই জ্বালাময়ী বাণীকে তিনি তার জীবনে গ্রহণ করেছেন। মহাদেবী পারতেন ওই গরলকে ধারণ করা। ইতিহাসে রয়েছে, পুরাণে রয়েছে, মহাদেবী পারেন সমস্ত গরলকে ধারণ করার ক্ষমতা। সেই মহাদেব স্বরূপ নিবেদিতা স্বামী বিবেকানন্দের দেশপ্রেমের ফায়ারকে, অগ্নিময়ী বাণীকে তার নিজের জীবনে গ্রহণ করেছেন মহাদেবের মতো। তারপরে গ্রহণ করে তাকে ভগীরথের মতো ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত টেনে নিয়ে গেছেন, যুব সমাজের কাছে পৌঁছে দিয়েছেন, তাদেরকে নাড়িয়ে দিয়েছেন, তাদের সত্তাকে জাগিয়ে দিয়েছেন। তারা যে ভারতীয়, তারা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাদের এই মৃত সত্তাকে জাগিয়ে দিয়েছেন। এবং হেমচন্দ্র ঘোষ বলছেন, স্বামী বিবেকানন্দ হিমসেলফ এ ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি। ভারতবর্ষের ইতিহাসে এমন একটি মানুষকে খুঁজে পাবেন না যে সমগ্র জাতীয়তার মুক্ত প্রতীক রূপে অধিষ্ঠিত। এই স্বামী বিবেকানন্দ আসলে জাতীয়তার শব্দটি, নিবেদিতা বলছেন, এটি স্বামী বিবেকানন্দের নিজস্ব সৃষ্টি। তার আগে পর্যন্ত আমরা কি দেখেছি, ভারতবর্ষের এলাকা ভিত্তিক রাজারা ব্রিটিশ পদলোহন করেছেন, নিজেদের ক্ষমতাকে বাড়িয়েছেন। বাড়ানো শুধু নয়, তার সাথে সাথে ব্রিটিশের পদলোহন করে তারা উপাধি লাভ করার চেষ্টা করছেন। এলাকা ভিত্তিক মানুষ, এলাকা ভিত্তিক রাজা। নিবেদিতা তার বিখ্যাত একটি বই রয়েছে, আপনারা যদি পড়ার সুযোগ পাই দেখবেন, দ্য সিভিক্স আইডিয়াল অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি। এই বইটির মধ্যে একটি অসাধারণ কথা রয়েছে স্বামী বিবেকানন্দের জাতীয়তা বোধ সম্পর্কে। বলছেন, স্বামী বিবেকানন্দের এই জাতীয়তা বোধ শুনতে শুনতে, পড়তে পড়তে আমার মনে হয়েছে জাতীয়তা শব্দটি তার নিজস্ব সৃষ্টি। তার আগে পর্যন্ত এই জাতীয়ভাবে জাগ্রত দেশকে আর কেউ নিতে পারেনি। সবাই এলাকা ভিত্তিক রাজত্ব করেছে, নিজেদের শ্রদ্ধার সাথে ব্রিটিশদের পদলেহন করে নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করেছেন মাত্র। নিবেদিতা বলছেন, স্বামীজি প্রথম এই জাতীয়তার শব্দটি তৈরি করেছেন। এই জাতীয়তার মানে কি? বলছে এই ন্যাশনালিটি মানে ভারতবর্ষের নিজস্বতা, নিজস্ব স্বভাব। তার দুটি উপাদান আছে। কি উপাদান? একটি হচ্ছে নাগরিক চেতনা, আরেকটি হচ্ছে নাগরিক কর্তব্য। এই দুটি যদি না থাকে, আপনি জাতীয়তা বোধ যে আপনার হয়েছে সেটি প্রমাণিত হবে না। তিনি নিবেদিতা আরো বলছেন, ওই সিভিক্স আইডিয়ালস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি বইটির মধ্যে তিনি লিখছেন, এদেশের মানুষ, আমি বিশ্বাস করি এদেশের অখণ্ড, অবিভক্ত, অবিভাজ্য এবং এক অখণ্ডতা সবকিছু রক্ষিত হয়ে রয়েছে এদেশের সংস্কৃতি, সভ্যতা এবং শিক্ষার মূলে। বলছেন, আমি বিশ্বাস করি বেদ উপনিষদে একদিন যে শক্তি জাগ্রত হয়েছিল, ভারতবর্ষের মুনি ঋষিদের ধ্যানের মধ্যে যে শক্তি একদিন জাগ্রত হয়েছিল, শিক্ষিত সমাজপ্রেমী মানুষের মধ্যে যে শক্তি উদ্বুদ্ধ হয়েছিল, এলাকা ভিত্তিক ছোট ছোট রাজারা যে শক্তির বলে ব্রিটিশদের পদলেহন করেছে, আজকে
সেই শক্তি সমাজের কাছে একভাবে জাতীয়তা রূপে আমাদের সামনে প্রকাশিত। যে জাতীয়তা, সেই জাতীয়তাকে তিনি পুজো করছেন। নিবেদিতা লিখছেন, এই জাতীয়তা ভারতবর্ষের নাগলের চাষিদের নাগলের বোঁটার মধ্যে রক্ষিত হয়ে রয়েছে। ভারতবর্ষের শ্রমজীবী মানুষের কলকারখানার কর্মের মধ্যে লুকিয়ে রয়েছে। ভারতবর্ষের মুনি ঋষিদের ধ্যানের মধ্যে, তপস্যার মধ্যে, জপ সিদ্ধির মধ্যে, সাধনার মধ্যে সদা জাগ্রত রয়েছে। হে জাগ্রত ভারতবর্ষের জাতীয়তা, তুমি আমাকে সুখে দুঃখে মানে অপমানে তুমি আমাকে তোমার করে নাও। আমি যেন তোমার হৃদয়ে অবস্থান করতে পারি। কেবল তুমি আমার হৃদয়ের মধ্যে সেই জাতীয়তাবোধের সেই সত্তাটি জাগ্রত করে তুমি মিলেমিশে এক হয়ে যাও একই সত্তার মধ্যে। নিবেদিতার এই জাতীয়তাবোধের সত্তাটি পুরোপুরি বর্ণনা করতে গেলে হয়তো একদিন পুরোটা সেই দিন বলা যেতে পারে। নিবেদিতার কথা বলছিলাম। নিবেদিতা স্বামীজির শরীর যাওয়ার আগে তিনি স্বামীজির শরীরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। তার আদর্শ থেকে কিভাবে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে ভারতবর্ষের যুব সমাজকে জাগ্রত করে যত তাড়াতাড়ি পর্যন্ত এই দেশকে স্বাধীন করা যায়। 1905 খ্রিস্টাব্দের ঘটনা, তার আগে 1904-এ চলে যায়। 1904 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর নিবেদিতা একটি সিম্বল আবিষ্কার করেছিলেন। এই বজ্র চিহ্নটি আমাদের ভারতবর্ষের ইতিহাস প্রসিদ্ধ, পুরাণ প্রসিদ্ধ। এই করে জানলো সেটি বুদ্ধগয়ার সামনে একটি পাথরের মধ্যে অঙ্কিত রয়েছে বজ্র চিহ্নটি। সেই বজ্র চিহ্নটি নিবেদিতা স্কুলে দেখবেন ব্যাচের মধ্যে রয়েছে। এটি বজ্র চিহ্ন। বজ্র মানে দধিচি মুনির আত্মত্যাগের কথা। একটি মানুষ কিভাবে সাধুদের স্বর্গ বাঁচাবার জন্য একটি সৎ নিষ্ঠাবান, একটি সর্বোচ্চ ত্যাগের প্রতীক স্বরূপ একটি সন্ন্যাসী বা সাধু তার সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। এই রকম মানুষ যদি তার জীবনটি ত্যাগ করেন দেবতাদের বাঁচাবার জন্য, তাহলে তার অস্থির দ্বারা একটি অস্ত্র তৈরি হয়। সেই অস্ত্রটির নাম হচ্ছে বজ্র। সেই বজ্রের দ্বারা দধিচি মুনি তার জীবনকে, তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় দধিচি মুনি তার জীবন ত্যাগ করলেন স্বর্গ বাঁচাবার জন্য, দেবতাদের বাঁচাবার জন্য। কি আত্মত্যাগ! সর্বোচ্চ ত্যাগের প্রতীক এই দধিচি মুনির বজ্র তার অস্থির দ্বারা তৈরি হয়। এই বজ্র চিহ্নটিকে জাতীয় চিহ্ন হিসাবে 1 ডিসেম্বর 1904 খ্রিস্টাব্দে নিবেদিতা এস্টাবলিশ করলেন। 1904 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর নিবেদিতা ভারতবর্ষের জাতীয় সিম্বল তৈরি করার চেষ্টা করলেন। সেটি আসলে 1905 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা তৈরি করলেন। একটি দেশ স্বাধীন হবে অচিরেই তিনি বুঝতে পেরেছেন। সেই স্বাধীন হওয়ার পরে তার একটি নিজস্ব জাতীয় পতাকা থাকবে। সেই পতাকাটি কিরকম হবে? নিবেদিতাই প্রথম জাতীয় পতাকা তৈরি করেন। যদিও আমাদের ইতিহাস বলে, তোমরা ছাত্ররা ইতিহাসে পড়ো, মাদাম কামা 1907 খ্রিস্টাব্দে 22 আগস্ট নাকি ভারতবর্ষের জাতীয় পতাকা প্রথম আবিষ্কার করেছিলেন। যদিও পারমুটেশন কম্বিনেশন করতে করতে গান্ধীজি পেনাগুলির দ্বারা 1947 সালে শেষ জাতীয় পতাকা, যেটি এখন পথ করে উড়িয়ে, সেই জাতীয় পতাকাটি তৈরি হয়। কিন্তু নিবেদিতাই প্রথম মহিলা, পাশ্চাত্যের মহিলা, যিনি এদেশে এসে ভারতবর্ষের জাতীয় পতাকা তৈরির জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন। তার জাতীয় পতাকাটি তৈরি হয়েছিল 8 ফেব্রুয়ারি 1905 খ্রিস্টাব্দ। সেই পতাকাটি কিরকম ছিল সকলে জানতে ইচ্ছে করে। সেটি রক্তিম কালারের পতাকা। এটি ভারতবর্ষের যুব সমাজের আত্মত্যাগের, বলিদানের, রক্তের দাগ, অর্থাৎ সংগ্রামের প্রতীক। আর তার সাথে চতুর্দিকে হলুদ বর্ডার, সেটি হচ্ছে বিজয়ের প্রতীক। মাঝখানে রয়েছে সেই বিখ্যাত সর্বোচ্চ ত্যাগ বজ্র চিহ্নটি। তার উপরে লেখা রয়েছে সেই বিখ্যাত বন্দে মাতরম, যেটি আমাদের বঙ্কিম চট্টোপাধ্যায়ের জাতীয়তাবোধের সঙ্গীত। যেই সময় এই বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম কবিতাটি ব্যান্ড হয়ে যায়, আপনারা শুনলে অবাক হবেন। নিবেদিতা
সেটি তার স্কুলে প্রতিদিন নিয়মিত সেই বন্দে মাতরম থেকে প্রতিদিন স্কুল ঢুকলে প্রার্থনা প্রেয়ারের মধ্যে এই বন্দে মাতরম থাকতো। সেই নিবেদিতা 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসবে রবীন্দ্রনাথের সহযোগী হয়েছেন এবং 1905 খ্রিস্টাব্দে যে বছর যে দিনটিতে ভারতবর্ষে লর্ড কার্জন বাংলাকে ভাগ করে দিলেন আইনগত দিক দিয়ে 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বঙ্গভঙ্গ আন্দোলন বাস্তবায়িত হলো। বাংলা তথা ভারতবর্ষের ঘরে ঘরে অরন্ধন, যেন মুখে শব্দ নেই, সবাই নিশ্চুপ হয়ে শোকের ছায়া পালন করছেন। নিবেদিতা সেই সময় দার্জিলিংয়ে লিবারেল হলে, কমিউনিটি হলে, সেখানে চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে নিবেদিতা 16ই অক্টোবর বক্তব্য রাখলেন। সেই বক্তব্যে নিবেদিতা বলে উঠলেন, ব্রিটিশরা যতদিন না এদেশ ছেড়ে যাচ্ছে, এদেশের যুবকরা ততদিন লজ্জিত থাকবে। তারা নিজেরা লজ্জিত যে তারা এখনো ব্রিটিশদের দাঁড়াতে পারছে। 1905 খ্রিস্টাব্দে কাশীতে ডিসেম্বর মাসের 26 থেকে 31 তারিখ পর্যন্ত ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের অধিবেশন গোখলে সাহেব তিনি প্রিসাইড করছেন। বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক চরিত্র যেমন থাকে, কংগ্রেসের মধ্যে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেল। নরমপন্থী, চরমপন্থী, লাল বাল পাল, আপনারা সে ইতিহাস সকলেই জানেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। নিবেদিতার দায়িত্ব করলো ওই চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে বিবাদ মিটানো। 1906 খ্রিস্টাব্দে কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে নিবেদিতার ওই জাতীয় পতাকাটি সেদিনে সকলের কাছে প্রদর্শিত হয়েছিল। এই নিবেদিতা দুটি বিখ্যাত বক্তৃতা 1904 খ্রিস্টাব্দে সেটি ফেলে গিয়েছিলাম, মনে পড়ে গেল। 1904 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি একজন সাদা চামড়ার নাগরিক, ভারতবর্ষ ব্রিটিশ শাসন করছে, টাউন হলে একদম ক্র্যাম্পড হল, মানে হল ভর্তি, সেখানে বক্তৃতা দিবেন নিবেদিতা। ব্রিটিশরা সবাই ছুটে এসছেন, ভারতবর্ষের যুব সমাজকে নিশ্চয়ই এমন শিক্ষা দেবে ব্রিটিশদের বিরুদ্ধে যেন না লাগে। সবাই ভাবছে নিবেদিতা বোধহয় এরকম একটা বক্তব্য রাখবে। বিপিনচন্দ্র পাল সেদিনে সভাপতি হয়েছিল। বক্তব্যের বিষয় ছিল ডাইনামিক রিলিজিয়ান। নিবেদিতা বক্তব্য রাখলেন। যে ব্লেয়ার বলে নিবেদিতার প্রিয় এক ব্রিটিশ সেখানে শ্রোতা ছিলেন। শ্রীরামপুরের বিপ্লবী আন্দোলনের একজন বিখ্যাত মানুষ মতিলাল রায় ছিলেন এবং স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরাও সেদিন উপস্থিত ছিলেন। সেই ওই হলের মধ্যে নিবেদিতা এমন জ্বালাময়ী বক্তৃতা দিলেন, যারা প্রথমের দিকে ব্রিটিশরা লাল চামড়ার মানুষরা এসেছিলেন তারা ভয়ে ভয়ে কেটে পড়লেন। তিনি ভাবলেন এ ব্রিটিশের শত্রু, ভারতবর্ষের হয়ে প্রচার করছে। তারা ভাবলেন পুলিশকে গিয়ে খবর দেওয়া দরকার, ব্রিটিশদের গোয়েন্দা এর পিছনে লাগানো উচিত। কিন্তু যে প্লেয়ার রয়ে গেছিলেন তিনি বললেন, ভারতবর্ষের মেরুদণ্ডটাকে সোজা করে দিলেন। মতিলাল রায় লিখছেন, আমার শিরায় শিরায় শিহরণ জাগিয়ে দিলেন। বলছেন ভাবা যেন রক্ত টকবক করে ফুটছে। 1904 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি ওই ডাইনামিক রিলিজিয়ান বিপিনচন্দ্র পাল ওই বক্তৃতা শেষে সভাপতির ভাষণে বলে উঠলেন, ইট ইজ নট এ ডাইনামিক রিলিজিয়ান, ইট ইজ এ ডিনামাইট রিলিজিয়ান। কি অসাধারণ কথা! বিপিনচন্দ্র পালের কথা যেন শব্দ বিচ্ছুরিত হলো বাংলার বিপ্লবী আন্দোলনের মধ্যে। বেঙ্গল ভলেন্টিয়ার্সরা ঝাঁপিয়ে পড়ল দেশের বিপ্লবী আন্দোলনে। আমরা 1905 খ্রিস্টাব্দের পরে চলে আসবো 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে আমরা দেখবো যুগান্তর বলে একটি পত্রিকা প্রকাশিত হতে শুরু হয়েছে। অরবিন্দ ঘোষের মেন উদ্যোগ, নিবেদিতার উদ্যোগ। এই পত্রিকাতে 3-4 জন সম্পাদক মন্ডলীর মধ্যে ছিলেন। চাঁপাতলা রেলের অফিস মার্চ মাসে
পত্রিকাটি শুরু হলো, যাত্রা শুরু করলো। এতে সব বাংলার বিপ্লবীদের জন্য উদ্দেশ্যে জ্বালাময়ী বাণী দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে জ্বালাময়ী শব্দে রক্ত গরম করা লেখাগুলি প্রকাশিত হতে থাকলো। নিবেদিতা ছদ্মনামে লিখতে শুরু করলেন। সম্পাদক মন্ডলীর মধ্যে রইল কে কে? বারিন ঘোষ, অরবিন্দ ঘোষের ভাই, ভূপেন দত্ত, বিবেকানন্দের ছোট ভাই। 1907 খ্রিস্টাব্দের 16ই জুন ওই যুগান্তর পত্রিকায় দুটো লেখা বেরোলো সম্পাদকীয়। লেখা দুটোর বাংলা নাম হচ্ছে, একটার নাম ভয়ভঙ্গ আর একটার নাম হচ্ছে লাঠৌষধি। ইংরেজিতে লেখা দুটো ছিল। প্রথম আর্টিকেলটার নাম ভয়ভঙ্গ, ইংরেজিতে তার নাম ছিল রিমুভাল অফ দ্য ফিয়ারনেস। দ্বিতীয়টার নাম ছিল লাঠৌষধি, ইংরেজিতে তার নাম ছিল রেমেডি বাই লাঠিস। লেখাটায় আর্টিকেল দুটোর বক্তব্য ছিল, ব্রিটিশ এমন আহামরি শক্তি কিছু নয় যে তাকে দেশ থেকে তাড়ানো যাবে না। ভারতবর্ষের যুব সমাজ যদি একবার মনে করে তারা যদি ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশদের বিরুদ্ধে, তারা তুরুপের তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে পড়ে যাবে। এই ভয়টা কাটিয়ে তাদেরকে নেমে পড়তে হবে। প্রথম ওই ভয়ভঙ্গের মধ্যে ছিল। আর দ্বিতীয়টা লাঠৌষধির মানে হচ্ছে, যদি তাতেও তারা না যায় তাদেরকে লাঠি মেরে এই দেশ থেকে ভাগাতে হবে। দ্যাট ওয়াজ দ্য লাঠৌষধি, রেমেডি বাই লাঠি। এই দুটো আর্টিকেল যুব সমাজের মধ্যে ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করে। নিবেদিতা লক্ষ্য করছিলেন ব্রিটিশদের মধ্যে রিপার্কেশনটা। তারা খবরটা পেয়েছে। নিবেদিতার পেছনে 1903 খ্রিস্টাব্দের পর থেকেই একটা গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল। সেই গোয়েন্দার নাম কর্নেলিয়া সোরাবাজি। তিনি নিবেদিতা যেখানেই যান, যা করছেন তার পিছনে পিছনে ঘুরে বেড়ান। নিবেদিতার সাথে জানতেন, অনেক কিছুর মধ্যে নিবেদিতার সাথে রয়েছে। এই নিবেদিতা আমাদের ভূপেন দত্তকে সম্পাদকের মধ্যে একজন, তাকে পাঠালেন জামালপুরে। জামালপুরে হিন্দু মুসলমানের মধ্যে ওই ব্রিটিশরা একটা অন্তর্কলহ লাগিয়ে দিয়েছে, যাতে মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে খেপে যায় আর হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে খেপে যায়। এরকম একটা তাদের মধ্যে তিক্ততা তৈরি করার জন্য তারা হিন্দুদের খেপিয়ে দিচ্ছিল, একইভাবে মুসলমানদের খেপিয়ে দিচ্ছিল, যাতে এরা যৌথভাবে আন্দোলন করে ব্রিটিশকে না দাঁড়াতে পারে। এই তখন তো একটা যৌথ প্রয়াস ভীষণভাবে কাজ করছিল, সেটাকে তারা ভেঙে দেওয়ার জন্য ব্রিটিশরা এই পরিকল্পনা করেছিল। সেইটা যে কতখানি মিথ্যাচার সেটা সরেজমিনে তদন্ত করে এই যুগান্তর পত্রিকায় প্রকাশ করতে হবে। দ্যাটস ওয়াই পাঠানো হয়েছিল ভূপেন দত্তকে। সেখানে গেলেন, জামালপুরে গিয়ে সরেজমিনে তদন্ত করে স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন দত্ত ফিরে এলেন। 3রা জুলাই তার ফেরার কথা ছিল, ফিরলেন 5ই জুলাই। এদিকে 3রা জুলাই ওই চাপাতলা লেনে যুগান্তর অফিসে ভাঙচুর হলো। ব্রিটিশরা ওই যুগান্তর পত্রিকার সম্পাদকদের খুঁজতে এসে কাউকে পেল না, পত্রিকা অফিস ভাঙচুর করে চলে গেল। কিন্তু 5 তারিখে ভূপেন দত্ত যখন অফিসে গিয়ে বসলো, সেই সময় অরবিন্দ সবাই লুকিয়ে রয়েছেন। কিন্তু এমনভাবে ধরপাকড় শুরু হলো, ভূপেন দত্তকে জানা গেল সে নাকি ওই চাপাতলা লেনে ওই যুগান্তরের অফিসে রয়েছেন। তাকে 5 তারিখে অ্যারেস্ট করা হলো। 124-এর এপিসি ধারায় তাকে অ্যারেস্ট করা হলো। 6 তারিখ সকালবেলা কাগজে বেরিয়ে গেল যে ব্রাদার অফ স্বামী বিবেকানন্দ অ্যারেস্টেড বাই ব্রিটিশ পুলিশ। কারণটা কি? ব্রিটিশ বিরোধী কাজের জন্য, ওই দুটো আর্টিকেল লেখার জন্য। তিনি যুগান্তরের সম্পাদক। অরবিন্দ ধরপাকড়কারী ব্রিটিশদের হাত থেকে বাঁচাবার জন্য, যুব সমাজকে বাঁচাবার জন্য পরপর ওই মুরারি পুকুরে যে অস্ত্রাগার রয়েছে সেই বাগানে গিয়ে অত্যাচার করে একের পর এক বিপ্লবীদের ধরে ধরে ওরা পাঠিয়ে দিচ্ছে আন্দামানে। অরবিন্দ সহ্য করতে পারলেন না। অরবিন্দ বলে দিলেন যে এই যুগান্তর পত্রিকার সম্পাদক যাকে অ্যারেস্ট করেছে ওই, অর্থাৎ ভূপেন দত্তই যুগান্তর পত্রিকার সম্পাদক। 6 তারিখে কাগজে বেরিয়ে গেল এমন খবর যে বিবেকানন্দের ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। নিবেদিতা পাগলের মতো দৌড়ালেন সেই সাইনুর বিচারালয়ে। 124 এপিসি ধারায় তার বিচার হবে।
নিবেদিতা গিয়ে চিৎকার করে ব্রিটিশ পুলিশ দেখছে একজন ব্রিটিশ এই নেটিভ ভারতীয়ের জন্য কোর্টে এসে সওয়াল করতে এসছে। কে সেই? নিবেদিতা। তিনি বলছেন, প্লিজ রিলিজ দিস জেন্টলম্যান, হি ইজ টোটালি ইনোসেন্ট, হোয়াটএভার মানি ইজ রিকোয়ার্ড আই এম রেডি টু পে। আমি পেমেন্ট করতে রাজি আছি, আমার ব্যাংকে যা টাকা রয়েছে আমি পেমেন্ট করব, দয়া করে একে রিলিজ করা হোক। ইনোসেন্ট এই মানুষটিকে, ইনি এর সাথে কোনো যুক্ত নয়, এনাকে ছেড়ে দেওয়া হোক। সেদিনে অরবিন্দের কথাতে 10,000 টাকা জামিন দিতে হবে, এই শর্তে 1 বছর সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন না করে তার 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং 10,000 টাকা তাকে জামিন দিতে হবে। যদিও নিবেদিতা বলেছিলেন তার ব্যাংক থেকে টাকা তুলে সেই 10,000 টাকা দেবেন, কিন্তু নিবেদিতের টাকা সেদিনে প্রয়োজন হয়নি, কারণ স্বামী বিবেকানন্দের 2 মাসতুতো ভাই চারুচন্দ্র দাস এবং ডক্টর প্রাণ কৃষ্ণ আচার্য, এই 2 মাসতুতো ভাই 5,000 করে টাকা দিয়ে সেদিন ভূপেন দত্তকে বাঁচিয়েছিলেন। নিবেদিতার পেছনে যেভাবে গোয়েন্দারা লাগলেন, আর স্বামী বিবেকানন্দের এই মানস কন্যার ভারতবর্ষে থাকাটা খুব একটা সমীচীন হলো না। অরবিন্দ বললেন, রাতের অন্ধকারে তোমাকে ফিরে যেতে হবে। 1910 খ্রিস্টাব্দে যে অরবিন্দকে নিবেদিতা পরবর্তীকালে এসে তাকে এই পাঠিয়ে দিয়েছিলেন চন্দননগর হয়ে, আমরা দেখব পরবর্তীকালে তিনি বিখ্যাত মিশন বানিয়েছিলেন। সেই অরবিন্দকে যিনি বাঁচিয়েছিলেন, সেই অরবিন্দের জন্য নিবেদিতা তার সাহায্য নিয়ে দেশ ছাড়বেন। 1907 খ্রিস্টাব্দে 12ই আগস্ট বেরিয়ে পড়লেন। এই 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার দিন বলা যেতে পারে। 1907 খ্রিস্টাব্দে নিবেদিতা বম্বে থেকে জাহাজ ছেড়ে চলে গেলেন ইংল্যান্ডে, রাতের অন্ধকারে ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচার জন্য। গিয়েও সেখানেও বলে না, স্বর্গে গিয়েও দেখি সেই একই কাজ করে। ঠিক তাই নিবেদিতা পাশ্চাত্যে গিয়ে ভারতবর্ষে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, বম্বে এবং ভারতবর্ষের পাঞ্জাবের বহু যুবক সেখানে ওই ইন্ডিয়া হাউস তৈরি করেছে, ইন্ডিয়া হাউসের সদস্য বানিয়েছেন। সেখানে কৃষ্ণদাস শর্মা রয়েছেন এবং সাভারকার গেছেন, বিভিন্ন দেশের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে। সেসব বক্তৃতা ভুলে যুব সমাজ শুনে তারা একটা সংগঠন তৈরি করে ফেলেছে। জাহাঙ্গীর হলে নিবেদিতার বক্তৃতা এবং নিবেদিতার লেখা সেখানকার ইংলিশম্যান পত্রিকাতে, যে ইংলিশম্যান পত্রিকাতে ওই ভূপেন দত্তকে ছাড়াবার জন্য নিবেদিতার ইংরেজিতে একটি লেখা হয় শব্দ, ট্রেটর বলে একটি শব্দ উচ্চারণ করা হয়, দেশদ্রোহী। নিবেদিতাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল ওই ইংলিশম্যান পত্রিকাতে, ব্রিটিশদের কলকাতা থেকে সবচেয়ে প্রচারিত বড় পত্রিকা। এই ইংলিশম্যান পত্রিকাতে সেদিন নিবেদিতাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিল। সেদিনই নিবেদিতা ঠিক করে দিয়েছেন আর এই দেশে থাকা যাবে না। 1907 খ্রিস্টাব্দে 15ই আগস্ট বম্বে থেকে নিবেদিতা চলে গিয়েছিলেন ঠিকই, সেখানে গিয়ে আবার এক কেস ঘটল। মদনলাল ধিগড়া জাহাঙ্গীর হলে কার্জন উইলি, যিনি বিখ্যাত ভারতবর্ষ এবং ব্রিটিশের মধ্যে সংযোগ সাধন করেন, ব্রিটিশকে খবরাখবর দেন, ব্রিটিশের পরিকল্পনা তিনি ভারতবর্ষের প্রচার করেন, সেই কার্জন উইলিকে নিবেদিতা এবং সাভারকরের লেখা এবং বক্তৃতাতে মদনলাল ধিগড়া পাঞ্জাবের যুবক ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছিলেন, তিনি ওই জাহাঙ্গীর হলে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে দিলেন। লাল কাকা এবং কার্জন উইলি মারা গেলেন। নিবেদিতা দেখলেন ওখানে আর থাকা তার সেখানেও সমীচীন নয়। 1909 খ্রিস্টাব্দে জুলাই মাসে ছদ্মবেশে, ছদ্ম নামে, ছদ্ম পোশাকে আবার বাংলায় ফিরে আসেন। সময় বলছে আমায় থামতে হবে, আর এগোতে পারবো না, দাদাকে অনেক অন্য দূরে যেতে হবে, বসন্তদাকে অনেক দূরে যেতে হবে, প্রোগ্রাম রয়েছে, আপনাদেরও আরতির সময় হয়ে আসবে। সময় হলে আবার এরকম সাক্ষাৎ হবে। নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কতটুকু পেরেছি জানি না আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা এই বিপ্লবের মাসে এই দুটি মানুষকে অ্যাটলিস্ট স্মরণ করার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য আমি প্রশান্ত বক্কে নিজে অনুরোধ করেছিলাম আগস্ট মাসে একদিন আপনাদের কাছে এসে পৌঁছাবো। নিজের ফাঁকা দিনে এসে আপনাদের সামনে নিবেদিতা স্বামীজি উপরে কিছু কথা শোনাতে পেরে নিজের গণ্য মনে করলাম এবং নিজে সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওম শান্তি শান্তি
শান্তি হরি ওম তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার নমস্তে। সকলে ভালো থাকেন। অসাধারণ একটি বক্তৃতা তথা আলোচনা আমরা শুনলাম। আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। পুরো প্রোগ্রামটা প্রশান্তবাবুকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে এখানে ডাকার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে এইটা চালাচ্ছেন, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি মুহূর্তে আপনারা তুলে ধরেন আমাদের সামনে, আর আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরি।